ধ্রুবর বলা কথাটা কর্ণকুহরে পৌঁছে আমায় অবশ করে দিল। হৃৎপিণ্ডের দশা করল বেহাল। শ্বাস প্রশ্বাসের অবস্থা ভালো না। নিজেকে শ্বাসকষ্টের রোগীর মতো মনে হচ্ছিল। একে তো ওনার এত কাছে আমি, তার উপর এরূপ কথাবার্তা। আমি সরে আসতে চাইলাম ওনার কবল থেকে, তবে আমাকে এই সুযোগ না দিয়ে আরও খানিকটা ঘনিষ্ঠ হয়ে এলেন। আমি করুণ চোখে তাকালাম ওনার দিকে। আবছা আলো অন্ধকারে ধ্রুবর ঠোঁটের কোণে থাকা দুষ্টুমির রেশ চোখে পড়ল না। বৃষ্টিতে ভিজে একাকার আমরা। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললাম, ছাড়ুন, খুব বৃষ্টি পড়ছে, ঘরে চলুন। ধ্রুব আলগোছে ছেড়ে দিলেন। এবার আমি ছাড়া পেয়ে ছুটতে এলাম সিঁড়ির দিকে। ফের পেছন ফিরে একবার তাকালাম ধ্রুবর পানে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। তাতে সেকেন্ডের জন্য দৃশ্যমান হলো ধ্রুবর মুখশ্রী। পরপরই ভীষণ তেজে মেঘের গর্জন শোনা গেল। আমি আতঙ্কিত স্বরে বলে উঠলাম, পরিবেশ খারাপ হচ্ছে, দ্রুত আসুন। ধ্রুব ছাদের মেঝেতে পড়ে থাকা শার্টটা তুলে কাঁধে ঝুলিয়ে নিলেন। তারপর পা বাড়ালেন সিঁড়ির দিকে। উনি আসছেন দেখে আমি আগে আগেই দ্রুত নেমে এসে ঘরে পৌঁছালাম। ভেজা কাপড় থেকে টপটপিয়ে জল পড়ে মেঝে ভিজে উঠল তৎক্ষণাৎ। আমি চোখ মুখ কুঁচকে নিলাম। বক্ষদেশে তখনও বিরাট নিপীড়নের জ্বালা। ধ্রুব যে কি করেন, আমার এতটুকু আত্মা ওভাবে চেপে ধরলে দম আটকে টপকে না যায়। দরজার শব্দ হতেই বুঝলাম ধ্রুব এসেছেন। আমি পেছন ফিরে তাকালাম না। কান খাড়া করে শুনলাম উনি ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছেন। হৃৎস্পন্দনের গতি তখন বেড়েছে বহুগুণ। বৃষ্টির জলের শীতলতায় কেঁপে যাচ্ছিলাম আমি। ধ্রুব আমার পেছনে এসে দাঁড়াতেই চোখ খিচে বুজে নিলাম আমি। ক্ষণকাল বাদে চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখতে পেলাম। বুঝলাম বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে তেমন একটা ভয় না পেলেও নতুন জায়গায় এসে ভীত হয়ে পড়লাম আমি। অন্ধকারে হাতড়ে ধ্রুবর খোঁজ চালাতে চালাতে ভীত স্বরে ডেকে উঠলাম, ধ্রুব। কোনো সাড়া শব্দ নেই। লোকটা তো আমার পিছনেই ছিল। আমি ভেজা ঢোক গিলে ফের ডেকে উঠলাম, ধ্রুব, কোথায় আপনি? ভয় পাচ্ছি আমি। তবুও লোকটার খোঁজ নেই। ঘুটঘুটে অন্ধকারে তাকে ঠাউর করাও যাচ্ছে না। যেখানটায় এসে উনি দাঁড়িয়েছিলেন সেখানটায় নেই। আমি বুঝলাম উনি ইচ্ছে করে সাড়া দিচ্ছেন না। মনে মনে খানিক রাগলাম আমি। লোকটা আজকাল আমাকে জ্বালানোর চেষ্টায় মেতেছে। আমি কণ্ঠে রাগ ও ভয় মিশিয়ে বলে উঠলাম, আমি কিন্তু রাগছি বললাম, ভয় হচ্ছে বললাম তো, ইচ্ছে করে চুপ হয়ে আছেন। হঠাৎ দরজায় কড়া পড়ল। আমি চমকে তাকালাম। ক্ষণকাল বাদেই দরজা খুলে দিলেন ধ্রুব। বাইরে একজন লোক দাঁড়িয়ে, সম্ভবত বাড়িওয়ালা। হাতে একটা জ্বলন্ত মোম নিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি। সেই মোমের ক্ষুদ্র আলোয় ধ্রুবর অবয়ব স্পষ্ট। ভেজা শার্ট বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে। সাংঘাতিক লাগছিল ওনার এই রূপ। আমি ঢোক গিললাম। সেই সাথে বেড়ে গেল দেহের কাঁপুনি। বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি। চট্টর আসবে না তো? লোকটা ধ্রুবর হাতে দুটো মোমবাতি দিয়ে গেলেন। পরিবেশ শান্ত না হওয়া অবধি বিদ্যুৎ আসবে না। নতুন আশায় আমাদের ঘরে মোমবাতি থাকার সম্ভাবনা 0%। তাই উনি নিজে থেকে দিয়ে গেলেন। ধ্রুব ওনাকে ধন্যবাদ জানিয়ে জ্বলন্ত মোমবাতির আগুনেই একটা মোমবাতি জ্বালিয়ে ওনাকে বিদায় জানালেন। তারপর দরজায় এটে ফিরে তাকালেন আমার দিকে। মোমবাতির জ্বলন্ত শিখায় দৃশ্যমান হলো ওনার মুখশ্রী। বন্যী শিখায় সোনালি রং ধারণ করা ওনার সুন্দর মুখশ্রী। মুখে বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি আর শেভ করা হয়নি। ওনাকে দেখে আমি কিছু না বলে গাল ফুলিয়ে রইলাম। ধ্রুব এগিয়ে এলেন ধীর গতিতে। মোমবাতিটা নিয়ে এলেন দুজনের মাঝে। দৃশ্যমান হলো আমার মুখশ্রী। আমি তাকিয়ে দেখলাম ওনার গভীর চোখের দিকে। অব্যক্ত কোনো চাওয়া দৃশ্যমান তাতে। ওই দৃষ্টি চুম্বকের ন্যায় আটকে দিল আমায়। তীব্র আকর্ষণে তাকিয়ে রইলাম আমি। ধ্রুব মোমবাতিটা সাইডে রেখে ওনার মুখশ্রী আমার দিকে এগিয়ে নিয়ে এলেন। লোকটা দীর্ঘ হওয়ায়
ঝুঁকে এলেন। ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়তেই চোখ খিচে বুঝে নিলাম আমি। থরথর করে কাঁপতে লাগলো আমার ওষ্ঠদ্বয়। ধ্রুব আকস্মিক এক সাংঘাতিক কাজ করে বসলেন। মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালাম আমি। ধ্রুব আমার ঠোঁটের ভাঁজে ওনার ঠোঁট গজে দিয়েছেন। সেকেন্ড 10 হতেই সরে দাঁড়ালেন উনি। আমার চোখের বিস্ময় কাটেনি তখনও। বড় বড় আঁখি মেলে তাকিয়ে আছি ধ্রুবর পানে। লম্বা দেহি যুবক সোজা হয়ে আমার দিকে তাকালেন। চোখে চোখ রেখে নম্র স্বরে বললেন, অনুমতি না দেওয়ার জন্য দুঃখিত। তারপর আমাকে লক্ষ্য করে বললেন, তোমার বিস্ময় কাটছে না, ওয়াইট। ফের একই কাণ্ড করলেন উনি। আমি ভেজা শাড়ি খামচে ধরলাম। চোখ খিচে বুঝে নিলাম আমি। থরথর করে কাঁপছি আমি। প্রচণ্ড গতিতে চলছে হৃৎপিণ্ড। ধ্রুব আমার কোমর জড়িয়ে ধরলেন আলতো করে। দুজনের ভেজা কাপড়ে মেঝে ভিজে একাকার। মিনিট পরে ধ্রুব কানের কাছে ফিসফিসিয়ে বললেন, আবারও দুঃখিত, এবার অনুমতি নিচ্ছি, কেমন? সেকেন্ড থেমে বললেন, হ্যাঁ, এমন করে কাঁপছো কেন? শরীরও বেশ ঠান্ডা মনে হচ্ছে। ধ্রুব খানিক চিন্তিত স্বরে বলে উঠলেন, আমি তখন ভীষণভাবে ঢলছি। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উনি আমাকে আগলে নিলেন, বললেন, ঠান্ডা না লাগার প্রচেষ্টা করি, এড়িয়ে গো না কেমন? একটু ভালোবাসি ও বউ। আমি ওনার পিঠে আমার হাত রাখলাম। ওনার বুকের কাছটায় মাথা রেখে বুঝলাম সেখানটায় করুণ অবস্থা। লোকটাকে আশাহত করা উচিত হবে না। শহরের সকাল আর গ্রামের সকালের মাঝে বিস্তর তফাৎ। গ্রামের সকালের ন্যায় পাখিদের কিচিরমিচির কানে এসে বাজে না, তার বদলি রিকশার হর্নের টুংটাং আওয়াজ এসে বাজে কানে। আমি ঘুম থেকে উঠে স্নানঘরে প্রবেশ করলাম। স্নান করে বেরিয়ে আস্তে আস্তে মিনিট 20 কেটে গেল। পরনে এখন হালকা কমলা রঙের একটা শাড়ি, 8 পৌরেই পরেছি এবার। মাথার ভেজা চুলে গামছা জড়ানো। দর্পণের সামনে এসে দাঁড়াতে দাঁড়াতে বিছানায় ঘুমন্ত ধ্রুবর পানে তাকালাম। একটা পাতলা কম্বল মুড়িয়ে পাশ ফিরে বেঘোরে ঘুমাচ্ছেন উনি। আমি উকি দিয়ে ওনাকে দেখে ঠোঁট কামড়ে হাসলাম। সাথে সাথে দুহাত চলে এলো মুখশ্রীতে। মুখশ্রী ঢেকে রেখেছে তারা। গাল দুটো লাল আভা ঠেকে গেল তাদের পেছনে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকালাম। তারপর চুল থেকে গামছা খুলে পাশে রেখে দিলাম। অমনি টপ টপ করে জল পড়তে লাগলো লম্বা কেশ থেকে। সিঁদুর সিঁথিতে লেপটে নিয়ে চুলে হাত দিলাম আমি। চিরুনি চালিয়ে আবার গামছা পরে নিলাম। দ্রুত বেরিয়ে আসলাম শোয়ার ঘর থেকে। আসার সময় ঘুমন্ত ধ্রুবকে দেখলাম পাশ ফিরে। রান্নাঘরে এসে চুলোয় আগুন জ্বালিয়ে প্রথমেই চা বানাতে শুরু করলাম। এটা আমার বাড়ির অভ্যেস। শ্বশুর বাড়িতে থাকতে কিছুদিনের জন্য এটা ভুলেছিলাম। 2 কাপ চা বানিয়ে নিয়ে শোয়ার ঘরের দিকে এগোলাম আমি। পড়ার টেবিলের একপাশে চায়ের কাপ দুটো রেখে মৃদু আওয়াজে ডেকে উঠলাম ধ্রুবকে। তবে গলার স্বর এত নিচু ছিল যে ওনার কানে পৌঁছয়নি নিশ্চিত। এটা অবশ্য আমার ইচ্ছাকৃত। লজ্জা লাগছে বেশ। তবু গাঢ় একটা শ্বাস ফেলে এবার জোরে ডেকে উঠলাম, উঠুন, সকাল হয়ে গেছে। খানিক বাদে আড়মোড়া ভেঙে উঠে বসলেন উনি। গায়ে শার্ট জড়াতে জড়াতে আমার দিকে তাকালেন। আমি আর চোখে তাকালাম। চোখাচোখি হতেই দৃষ্টি অন্যত্র আনলাম দ্রুত। ধ্রুবর ঠোঁটে মৃদু হাসির রেশ। হাত মুখ ধুয়ে আসুন, আপনার জন্য চা এনেছি। ধ্রুব স্নানঘরে ঢুকতেই আমি দ্রুত আমার চায়ের কাপ শেষ করলাম। তখনই দরজায় কড়া পড়ল। আমি ভ্রুকুচকে একটা স্নানঘরের দিকে তাকিয়ে ফের তাকালাম দরজার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলে সামান্য মাথা বের করতেই ডাক পিয়নের পোশাকে থাকা লোকটা একটা চিঠি ধরিয়ে দিলেন হাতে। আমি অবাক হয়ে দরজা বন্ধ করে চিঠিটার দিকে তাকালাম। প্রাপকের স্থানে আমার নাম নির্বাণী ধ্রুব দেবনাথ, আর প্রাপকের জায়গায় নামটা দেখতেই মুচকি হাসি ফুটল আমার ওষ্ঠ জুড়ে। সেথায় লেখা রাই দেবী। কিন্তু আমার কপালে ভাঁজ পড়ল হঠাৎ।
এই ঠিকানা রায় জানলো কিভাবে? আমরা আসলাম কদিন হলো, তবে কি ধ্রুব আগে থেকে এই বাড়িটা ভাড়ায় নিয়েছিলেন? এই কদিনে গুছিয়ে আমায় নিয়ে আসলেন। আমি ভাবনায় ডুবে থেকে চিঠিটা বের করলাম। ছোট ছোট অক্ষরে লেখা অনেকগুলো শব্দ। মনে মনে পড়তে লাগলাম আমি। প্রিয় নির্বাণী, আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও মন্দ নেই। ধ্রুব কেমন আছে? আশা করছি দুজনেই শারীরিক ও মানসিকভাবে ভালোই আছো। ভাগ্যিস ধ্রুব এই ঠিকানাটা দিয়ে গিয়েছিল, নয়তো চিঠি পাঠাতাম কিভাবে বলো? তোমরা চলে যাওয়ার পর কয়েকদিন কেটে গেল। খুব মনে পড়ছে তোমাকে। তুমি চলে যাওয়ার পর আমার ঘরে আর কেউ আসে না এখন। দরজায় কড়া নেড়ে মৃদু স্বরে কেউ আর অনুমতিও চায় না। তুমি আমার একমাত্র সখী ছিলে। আভা প্রভা দুজন ভালো বোন হলেও তুমি আলাদা। সুস্থ মনের একজন সুন্দর মানুষ, এর সাথে রূপবতীও। প্রশংসা করলাম একটু। বিস্মিত হয়েও আবার আবেগপ্রবণ হয়ে পড়ো না। একটা সংবাদ দেওয়ার জন্য চিঠিটা লেখা, তবে সেটা না লিখে এইসব লিখতে বেশি ভালো লাগছে। তার আগেই বলছি, তোমার চোখে যেন একটুও জল না আসে। মানায় না তোমাকে সেটা। এটা আমার আদেশ। একজন বড় বোন ও সখীর আদেশ মানতে পারো। মানার অনুরোধ। গাঢ় একটা শ্বাস নাও। এবার শোনো, শশী নামক কীটে নাশ হয়েছে। তোমরা চলে যাওয়ার পরের দিন বিষক্রিয়ায় মারা গেছে সে। তুমি কি আন্দাজ করতে পারছো আমি কতটা খুশি? তুমি বোধহয় বাঁকা চোখে দেখছো আমার দিকে, তাই না? ভাবছো কারো মৃত্যুতে কেউ এতটা খুশি কিভাবে হতে পারে? যা খুশি ভাবো, তবে তুমি মন খারাপ করো না। ওর বাহ্যিক রূপটাই শুধু মনোরম ছিল, কিন্তু ভেতরে থাকা নাগিনীর দর্শন তো তুমিও পেয়েছো, বিষও পেয়েছো। তবে শুভ শাস্তিটা এখনো রয়ে গেল, সেটাও পূরণ করবে ঈশ্বর। ভেবো না। আজ এইটুকুই থাক। ভালো থেকো। ঈশ্বর তোমাদের সুখে রাখুক। ইতি রাই। রায়ের চিঠিটা পড়ে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, তবে চোখ শূন্য। রায় মানা করেছিল তো, নয়তো একটু জল জমতে দিলাম চোখে। আমি চিঠিটা ফের খামে ভরে বিড়বিড়িয়ে বলে উঠলাম, ওম দিব্যান লোকান সগচ্ছতু। পায়ের আওয়াজ পেয়ে পেছনে তাকালাম। ধ্রুব চায়ের কাপে চুমুক দিতে দিতে এগিয়ে আসছেন। আমার চেহারা দিকে ভ্রুকুচকে তাকালেন, বললেন, কোনো সমস্যা? আমি কিছু না বলে খামটা ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আরেকটু ভ্রুকুচকে সেটা হাতে নিলেন। কাপের চা শেষ হয়ে এসেছিল। উনি সেটা পাশে রেখে চিঠিখানা পড়লেন। মুখশ্রী গম্ভীর দেখালো ওনার। পড়া শেষে চিঠিটা ক্ষণকাল হাতে রেখে আমার দিকে বাড়িয়ে দিলেন ফের। জমিদার বাড়ি। ধরিত্রীতে সন্ধে নামার প্রদীপ, মশাল ও হারিকেনের আলোয় আলোকিত হয়ে উঠেছে এই মহল। গেট ঠেলে একজন ভদ্রলোক ভেতরে এলেন। যুবকই বলে চলে, গ্রামের স্কুলের নতুন শিক্ষক। ছাত্রছাত্রীদের অঙ্ক পড়ান। প্রভা ও আভার জন্য তাকে নিয়োগ করা হয়েছে। ভদ্রলোকের নাম পূর্ণ। বসার ঘর থেকে প্রভা আভার কক্ষের ঠিকানা নিয়ে পূর্ণ সোজা চলল দোতলায়। দোতলায় পৌঁছে পূর্ণ বিরাট বড় এক ফুল করে বসল। সর্বশেষ কক্ষের আগের কক্ষটায় প্রবেশ না করে সর্বশেষ কক্ষে প্রবেশ করল পূর্ণ। ভুলবশত করলো না অনুমতি নেওয়ার প্রয়োজন। আচমকা কক্ষে কারোর উপস্থিতি টের পেয়ে ফট করে পেছন ফিরে তাকায় রায়। অমনি তার চক্ষু চড়ক কাজ। শার্ট প্যান্ট পরুয়া এক যুবক দাঁড়িয়ে আছেন অবাক হয়ে। চোখে আবার চশমাও আছে। রায় বসে বসে সুগন্ধি মাখছিল। হঠাৎ অচেনা লোকের উপস্থিতিতে তার কপালে ভাঁজ পড়ল। খানিক রুষ্টও হলো সে। শক্ত জবানে বলে উঠল, কে আপনি? অনুমতি ব্যতীত আমার কক্ষে প্রবেশ করছেন? সাহস কি করে পেলেন আপনি? পূর্ণ শুকনো ঢোক গিলল। জমিদার বাড়ির মেয়ের কড়া তেজ। সে আমতামতা করে বলল, দুঃখিত, আমি আসলে। পূর্ণকে পুরো কথা শেষ করতে না দিয়েই পুনরায় গর্জে উঠল রায়। প্রকোচকে তাকালো রায় নিয়ে। পূর্ণ এবার তড়িঘড়ি করে বলল, আসলে আমি শিক্ষক। প্রভার আবাকে পড়াতে এসেছি, কিন্তু ভুলক্রমে আপনার কক্ষে এসে পড়েছি। দুঃখিত মহোদয়া।
পূর্ণর মার্জিত ও শুদ্ধ কথা বলার ধরন দেখে শান্ত হলো রায়। বলল, এর আগের কক্ষটা ওদের, আপনি যেতে পারেন। পূর্ণ আর দাঁড়ালো না, শুধু একবার কেবল চোখ তুলে তাকালো গোলাপি শাড়ি পরিহিতা শৃঙ্গাররত রায়ের পানে। তারপর দ্রুত প্রস্থান করলো। 2 দিন কেটে গেছে, সময় যেন চলছে বায়ুর গতিতে। গা ছুঁয়ে দিয়েই আর অস্তিত্ব নেই। কেবল বোঝা যায় একটু আগে সে কায়া ছুঁয়েই গেল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কাছে আসছিল, আর মাসখানেকের মতো সময় মাত্র। আমার হৃদয় তখন একথা ভাবতে ভাবতে আতঙ্কে ডুবে যেত। পড়ার টেবিলের একপাশে আমার বই স্থান পেল। ধ্রুব একাই আমার বাড়িতে গিয়ে বইগুলো নিয়ে এসেছিলেন। ধ্রুবর আর আমার বিভাগ আলাদা। উনি বিজ্ঞানের ছাত্র আর আমি মানবিকের। আমি ভয়ে ভয়ে প্রস্তুতি নিতে লাগলাম। পড়তে গেলে বুক কেঁপে উঠত, যদি চান্স না পাই। সবচেয়ে বড় ভয়টা ছিল, উনি এত আশা নিয়ে আমাকে শহরে নিয়ে এলেন, আমি যদি ব্যর্থ হই। আমার মনের ভিতরে সংগঠিত এই চিন্তাভাবনা যেন ধ্রুব বুঝতে পারতেন। এক সন্ধ্যায় আমি ভয়ে ভয়ে বইয়ের চোখ বোলাচ্ছিলাম। পড়ার টেবিলের দুপাশে বসে আমরা পড়াশোনা করি, মুখোমুখি বসে। ধ্রুব বেশ মনোযোগ দিয়ে পড়েন। ভদ্র গম্ভীর স্বভাবের লোকটাকে তখন যে কি সুন্দর লাগে দেখতে। উনি এবার কেবল 3য় বর্ষে। ভালো করে পড়লেই তবে ভালো চাকরি পাবে। চাকরি? ওনার জন্য তো গ্রামে এত বড় জমিদারি আছে। আমি মাঝে মাঝে পড়াশোনা বাদ দিয়ে ওনার দিকে তাকিয়ে এসব আজগুবি ভাবনায় ডুবে থাকি। ধ্রুব হঠাৎ পড়া থামিয়ে আমার দিকে তাকায়। আমি থতমত খাই, বইয়ে চোখ নিয়ে আসি। পরপরই শোনা যায় ওনার শান্ত কণ্ঠ, ভালোভাবে পড়ো, পরে পস্তাবে কিন্তু। আমি লজ্জায় চোখ খিচে বুঝে নিয়ে পুনরায় খুলি। তারপর মাথা নত করে বইয়ে মনোযোগ দিয়ে অনেকক্ষণ। ধ্রুব বোধহয় মুখ টিপে হাসেন। আমি টের পাই। মাঝে মাঝে তো বইয়ে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে আদেশ ছড়েন, আমাকে এত না পড়িয়ে বই পড়ো। লাজুক আমি ধরা খেয়ে উসখুস করতে করতে বইয়ে মুখ গুছি। প্রতিদিন রাতে আমার জন্য 1 গ্লাস দুধ বরাদ্দ করেছেন উনি। তবে আমি এতে একটুও খুশি নই। আমার দুধ খেতে ভালো লাগে না। উনি দুধের গ্লাসটা আমার সামনে এনে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকেন। আমি ঠোঁট উল্টে তাকাই। করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করি আমি খেতে যাচ্ছে না। এটা আমার অপছন্দের তালিকায়। ধ্রুব দৃশ্য আর একটু তীক্ষ্ণ হয়ে আসে। আমি ঠোঁট উল্টে চোখ মুখ কুচকে গ্লাসের দুধ শেষ করি। ওনার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফোটে। ঠোঁটের উপরে লেগে থাকা দুধটা হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিতে দিতে কপালে ঠোঁট ছোঁয়ান। তারপর গ্লাসটা হাতে নিয়ে বলে ওঠেন, গুড ওয়াইফ। আমি চোখ পাকিয়ে তাকালে উনি আমার দিকে ঝুঁকে আছেন। আমি লজ্জা পেয়ে 2 হাতে মুখ লুকাই। খানিক শব্দ করে হেসে ওঠেন ধ্রুব। ওনার হাসি আর আমার লজ্জায় ভরে ওঠে আমার সংসার। দেখতে দেখতে ভর্তি পরীক্ষা চলে এলো। আজ বাদে কাল পরীক্ষা। আমি পড়ার টেবিলে বসে পড়ছি আর দুশ্চিন্তা করছি। সন্ধ্যা পেরিয়ে গেছে। সন্ধ্যার আগেই রাতের রান্না রেঁধে ফেলি আমি। 2 জন মানুষের রান্না করতে খুব একটা সময় লাগে না। ধ্রুব একটু বাজারে গিয়েছেন। রায়কে হঠাৎ করে মনে পড়ছে। মাসখানেক আগে তার চিঠি এসেছিল। আমি উত্তর পাঠিয়েছিলাম সংক্ষেপে। শাশুড়ি মা তার আর বাড়ির সকলের খোঁজ নিয়েছিলাম। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। কেমন আছে সকলে? আমার কথা তাদের হাতেও মনে পড়ে? ভাবনার মাঝেই দরজায় কড়া পড়ল। আমি চট জলদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। শোয়ার ঘর থেকে দ্রুত পা চালিয়ে এসে থামলাম দরজার সামনে। দরজা খুলতেই সে কাঙ্ক্ষিত মুখখানা। আমি মুচকি হেসে সরে দাঁড়ালাম দরজা ছেড়ে। ধ্রুব ভেতরে প্রবেশ করলেন। পরনে শুভ্র রঙের শার্ট, কাঁধের দিকটা ঘামে ভিজে লেপ্টে আছে বলিষ্ঠ দেহের সাথে। উজ্জ্বল শ্যামলা বরণটা দৃশ্যমান। কপালের কাঁচটায় চুলগুলো খানিক ভেজা। আমি ওনার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে রেখে আসলাম। ধ্রুব বসার ঘরের বেতের চেয়ারটায় বসলেন আরাম করে। আমি এগিয়ে আসতেই ওনার ক্লান্ত মুখশ্রী দেখে ফের ছুটলাম রান্নাঘরে। মাটির কলসিতে রাখা ঠান্ডা জল গ্লাসে ভরে এনে ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার দিকে তাকিয়ে আগে হাত বাড়ালেন আঁচলের দিকে।
শাড়ির আঁচলে মুখখানা মুছতে মুছতে বললেন, এত কষ্ট করে বাইরে থেকে আসলাম, অথচ বউয়ের মুখের ঘাম মুছে দেওয়ার কোনো হদিশই নেই। আমি ভ্রুকুচকে তাকালাম ওনার দিকে। উনি তখন মুখ মুছতে মুছতে নাক ডুবিয়ে আছেন শাড়ির আঁচলে। জলটা খান। ধ্রুব আঁচল ছেড়ে দিয়ে জলের গ্লাসটা শেষ করলেন। আমি সেটা রান্নাঘরে নিয়ে রেখে আসার জন্য ঘুরে দাঁড়াতেই উনি আমার হাত খপ করে ধরলেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে পেছন ফিরে তাকাতেই ধ্রুব বললেন, বাজারের ব্যাগটাকে গিয়ে দেখো, তোমার ফেভারিট মিষ্টি দই আছে। তৎক্ষণাৎ আমার চোখ চকচক করে উঠল। উনি হাত ছেড়ে দিলে আমি রান্নাঘরে এলাম। গিন্নিদের মতো স্বামী বাজার করে আনা মাত্রই ব্যাগে কি আছে সেটা পর্যবেক্ষণ করা হয় না। আমি এই কাজটা করি তার কয়েক ঘন্টা পর। বাড়ির কর্তাকে জল টল খাইয়ে শান্ত করানোর সময়ই উনি এমন চমকপ্রদ খবর দেন আমাকে। আমি তারপর ছুটি ব্যাগে কি কি আছে দেখার জন্য। আজও ওনার দেওয়া খবর শুনে রান্নাঘরে এসে বাজারে ব্যাগটা ঘাঁটতেই হাসি ফুটল আমার মুখে। মিষ্টি দইয়ের দুটো ছোট হাঁড়ি, দুটোই যে আমার জন্য এনেছেন। লোকটা দই খায় না। আমি বহু সাধাসাধির পর একটু খান, তবে মুখটা কেমন করে যেন তাকিয়ে হাসেন। আমি মুখ টিপে হাসি, বলি, আচ্ছা আর সাধবো না খাওয়ার জন্য। রাতের খাওয়া দাওয়া শেষ করে ধ্রুব পড়তে বসেছেন। আমি রান্নাঘর গুছিয়ে শোয়ার ঘরে পা ফেলেছি সবে। আমাকে দেখেই ধ্রুব কাছে ডাকলেন। আমি নিকটে এসে দাঁড়াতেই আমার দিকে গাঢ় দৃষ্টি পড়ল ওনার। শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কালকের জন্য টেনশন হচ্ছে? প্রচুর। স্বাভাবিক। তারপর ক্ষণকাল থেমে বলে উঠলেন, পরীক্ষা খারাপ হলে মন খারাপ হবে? আমি চোখ তুলে ওনার চোখে তাকালাম। যদিও ওনার চোখে তাকাতে আমার খুব লজ্জা করে, তবুও কয়েক সেকেন্ডের জন্য এই দুঃসাহস করে বসলাম আমি। ধ্রুবকে জিজ্ঞেস করে উঠলাম, আপনার মন খারাপ হবে? চুপ করে রইলেন উনি। তারপর চেয়ার ছেড়ে উঠে এসে দাঁড়ালেন আমার নিকটে। হঠাৎ কোমরে ওনার আলতো স্পর্শ। লোকটা আমাকে এমনভাবে ছোঁয় যেন আমি ফুলের পাপড়ি, একটু চাপ পড়লেই মিয়ে যাব। ধ্রুব আমার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালেন। আমি লজ্জায় মাথা নত করে ফেললাম। মাথা এসে ঠেকলো ওনার বক্ষ দেশে। ধ্রুব এক হাতে আমার থুতনি ধরে মুখশ্রী তুলে ধরতেই চোখাচোখি হলো আমাদের। উনি আমার গালে ওনার ঠোঁটে স্পর্শ এঁকে বললেন, আপনার মন খারাপ না হলে আমায় মন খারাপ ছুঁয়েও দেখবে না। আমি কিছু না বলে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি হঠাৎ বলে উঠলেন, একটু লম্বা হয়েছেন বউ, চুমু খেতে সুবিধা হচ্ছে। তারপর আমার হঠাৎ কোলে তুলে নিলেন উনি। আমি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালাম। শোয়ার ঘরের সাথে লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালেন উনি। এখানে কেবল একটা বেতের চেয়ার পাতা, সেখানটায় উনি আমাকে কোলে নিয়েই বসলেন। বারান্দাটা অনেকটাই খোলা, মাথার উপর ছাদ নেই, ফুরফুরে হাওয়া আসে। ধ্রুব থাকলে আমি প্রায়ই এখানটায় আসি। রাতের আধারে বসে থাকা হয়েছে বহুদিন। বারান্দাটা পুরোপুরি অন্ধকার নয়, ঘরের আলো এসে একটু আলোকিত করে তুলেছে। ধ্রুবর বুকে আলতো করে মাথা রাখলাম আমি এবার। উনি হঠাৎ খোপা করে রাখা চুলটা ছেড়ে দিলেন। দীর্ঘ কেশ এসে ঠেকলো মাটিতে। তবু আমি সেভাবেই পড়ে রইলাম ওনার বুকে। চুলে বিলি কাটছেন উনি। হঠাৎ চমকে তাকালেন আমার দিকে। তীক্ষ্ণ নজরে গুরুগম্ভীর স্বরে বলে উঠলেন, তুমি কাঁদছো? আমি চমকে উঠলাম নিজেও। ওনার বুক থেকে মাথা তুলতেই দেখলাম বুকের কাছে ভিজে ওঠা শার্টটায় ওনাকে জানান দিচ্ছে এ কথা। আমি এদিক ওদিক তাকিয়ে অশ্রু লুকানোর চেষ্টায়। প্রচণ্ড চিন্তা হচ্ছে আমার। ধ্রুব এবার তাকালেন শান্ত চোখে। আমি ওনার কোল থেকে নেমে আসতে চাইলে এবার শক্ত করে চেপে ধরলেন উনি আমাকে। ওনার শান্ত স্বর শোনা গেল, একদম কাঁদবে না নির্বাণী, তুমি দিন দিন ছিচকাদরে হয়ে যাচ্ছ। আমি কিন্তু এই আদেশ দিইনি তোমায়, মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য,
তেমনই ধ্রুবর এরকম আদুরে কথায় আমার কান্না থামার বদলে বেড়ে যায়, এটাও ধ্রুব সত্য। আমি এতক্ষণ চুপচাপ কাঁদলেও এবার একটু শব্দ করে কেঁদে ফেললাম। অস্পষ্ট স্বরে বলে উঠলাম, যদি কাল পরীক্ষা খারাপ হয়। প্রত্যুত্তরে ধ্রুবর কথা এরূপ। এবার কান্না না থামালে কিন্তু ভালোবাসবো, খুব বেশি করে ভালোবাসবো। ততক্ষণে বড় বড় চোখ মেলে তাকালাম আমি ওনার দিকে। কান্নারা এসে আটকালো গলায়। সোজা হয়ে বসলাম আমি। উনি গালে জমে থাকা অশ্রুকণা মুছে দিতে দিতে বললেন, গুড ভাইব। ফের একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুযোগটা ছিনিয়ে নিলে। তারপর আমার পেটে ওনার গাঢ় স্পর্শ। কেঁপে উঠে ওনার বাহুর শার্ট খামচে ধরেছি আমি। ধ্রুব মুচকি হেসে কানের নিকট ঠোঁট এনে ফিসফিসিয়ে বলে উঠলেন, তবে আমি নিয়ম ভঙ্গ করি, ডোন্ট মাইন্ড। পরদিন সকাল 9টা বাজতেই পুরোপুরি তৈরি হয়ে নিলাম আমি আর ধ্রুব পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। আমার পরনে হালকা গোলাপি রঙের শাড়ি কুচি দিয়ে পরা। লম্বা চুলটা আজ বেরুনির রূপ ধারণ করেছে। কানে ছোট্ট ঝুমকো আর হাতের শাখার সাথে দুটো বালা পরেছি। আজকাল একটু একটু সাজতে খারাপ লাগে না। আমার তৈরি হওয়া শেষে ধ্রুব এসে দাঁড়ান দর্পণের সামনে। জমিদার বাড়ির তুলনায় এ ঘরের জিনিসপত্র বেশ সাধারণ। আয়নাটাও ছোটখাটো। ধ্রুবর পরনেও হালকা গোলাপি রঙের শার্ট, তবে রংটা আমার শাড়ির থেকে হালকা। উনি চুলটা হালকা আঁচড়ে আমাকে নিয়ে বেরোলেন। অনেকদিন পর শহরের রাস্তায় পা রাখা হলো। ধ্রুবর হাত আমার হাতে গুজে রাখা। আমি এদিক ওদিক তাকিয়ে হাঁটছি। আমার দিশা দেখিয়ে নিয়ে যাচ্ছেন ধ্রুব। রাস্তায় চলার সময় বেশ কয়েক জোড়া চোখ এসে পড়ল আমাদের উপর। তবে আমার মাথার সিঁদুর আর হাতের শাখাপলা জানিয়ে দিল এর সম্পর্ক পবিত্র। আমি ধ্রুবর বাহু ধরে হাঁটতে লাগলাম। এবার পরীক্ষার কেন্দ্রে এসে আমাকে যথাস্থানে বসিয়ে দিয়ে ধ্রুব বললেন, একদম ঘাবড়াবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, দেখবে অনেকটাই কমন এসেছে। মোট কথা মাথা ঠান্ডা রাখো। আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য, কোথাও যাচ্ছি না। তুমি পরীক্ষা শেষ করে আসলেই আমাকে দেখতে পাবে, কেমন? আমি এতগুলো কথার প্রত্যুত্তরে কেবল মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়েছি। ধ্রুব চোখের ইশারায় আমাকে আশ্বাস দিয়ে বেরিয়ে পড়েন কেন্দ্র থেকে। যথারীতি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে আমি বের হয়ে আসতেই ধ্রুবকে নজরে পড়ে। আমি এগিয়ে যাই ওনার দিকে। ধ্রুব আমার স্বাভাবিক হয়ে আসা মুখশ্রী দেখে ঠাউর করেন পরীক্ষা ভালোই হয়েছে। তারপর আরও বাকি সব পরীক্ষা শেষ হয় একে একে। আমি একটা আশার আলো দেখতে পাই। পরীক্ষা শেষে ধ্রুব প্রস্তুতি নেন বাড়িতে যাওয়ার। সামনেই দুর্গাপুজো, আর পরীক্ষার ফলাফল প্রকাশের এখন অনেক দেরি। তাই আমরা চিঠি লিখতে বসি বাড়ির উদ্দেশ্যে। দুপুরের কড়া রোদে ছাদে দাঁড়িয়ে আছে রায়। লম্বা চুলটা ছেড়ে রাখা, সেখান থেকে ফোঁটায় ফোঁটায় জল গড়াচ্ছে ছাদের মেঝেতে। বোঝাই যাচ্ছে একটু আগেই স্নান সেরেছে সে। অদূরেই একটা বালতি রাখা। ছাদে এভাবে দাঁড়িয়ে থাকার কারণ মূলত ভেজা চুল শুকানো। হঠাৎ পায়ের শব্দে পেছনে তাকায় রায়। আভা প্রভার মাস্টারমশাই দৃষ্টিগোচর হয়। ভ্রু কুচকে তাকায় রায়। লোকটা তাকে দেখে কিছু একটা লুকালো। পূর্ণ সন্ধ্যাবেলা যাতায়াতে অসুবিধা হয়, এ কথা সুবোধ দেবনাথকে জানানোর পর বাড়িতেই একটা কক্ষে থাকার ব্যবস্থা করে দেন তিনি। পূর্ণ স্থানীয় না, সঠিক ঠিকানা রায়ের অজানা। কালো পাঞ্জাবি পড়ুয়া পূর্ণ দেখতে উজ্জ্বল বর্ণের, মাথায় ঈষৎ কোকড়া চুল আর চোখে চশমা। বিকো বিকো একটা রেশ আছে মুখশ্রীতে, কিন্তু তাকে কিছু একটা লুকাতে দেখে ভ্রু কুচকে তাকায় রায়। ততক্ষণে পূর্ণ সেটা দূরে কোথায় ফেলে দিয়েছে। ছাদ থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই রায় বলে ওঠে, আসলেনই বা কেন, আর চলেই বা যাচ্ছেন কেন? পূর্ণ এবার দাঁড়ায়, একবার চোখ বুলায় রায়ের দিকে। রায় তার দিকে না তাকিয়ে প্রশ্নটা করেছে। রায়ের পরনে খয়েরি শাড়িটা একবার নজর বুলিয়ে পূর্ণ বলে ওঠে, ছাদে আপনি আমি একা, বিষয়টা বিব্রতকর হবে। প্রাতঃকালের ন্যায় শান্ত স্নিগ্ধ স্বর পূর্ণের। এর আগে রায়ের খেয়াল আসেনি। লোকটার সাথে তার আলাপই কম হয়েছে, এটা নিয়ে বোধহয় 3 বার।
রায় ঘুরে তাকায় একটু। লোকটা তখনও ছাদের দরজার সামনে দাঁড়িয়ে। রায় তীক্ষ্ণ চোখে তাকায় পূর্ণের দিকে। লোকটার হাতে একটা হাত ঘড়ি দেখা যায় সব সময়। রায় গম্ভীর স্বরে প্রশ্ন ছড়ে, কার কাছে বিব্রতকর হবে? আপনার। রায় দৃষ্টি সরিয়ে বলে, কি লোকালেন আমার থেকে? পূর্ণ চশমার ফাঁক দিয়ে তাকিয়েছিল রায়ের দিকে। রায়ের শুভ্র মুখশ্রীতে কয়েক ফোঁটা ঘাম সূর্যের আলোয় চিকচিক করছিল তখন। পূর্ণ দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, কই কিছু না তো, ভুল দেখেছেন আপনি। রায় ভ্রু কুচকে চায় এবার। লোকটা মিথ্যে বলছে। আসি, বিরক্ত করলাম মহোদয়া। পরপরই চটজলদি পূর্ণের প্রস্থান। রায়ের চাহনি শুরু হয়ে আসে। লোকটা তার সামনে আসলে একটু পালাই পালাই করে কেমন যেন। সে কি বাঘ নাকি ভাল্লুক? রায় এবার আশেপাশে দৃষ্টি নিয়ে কিছু খোঁজে। তারপর ছাদের দরজার নিচে একটা জিনিস দেখে সেটা হাতে নিয়ে দাঁড়ায়। সরু চোখে তাকিয়ে রুদ্ধশ্বাস ফেলে বলে, সিগারেট?